ছিল না ড্রাগ এবং ট্রেড লাইসেন্স, ফার্মেসি চালানোর পূর্ব অভিজ্ঞতা, এমনকি সর্বোচ্চ 2 দরদাতার চেয়ে ভাড়াও দিয়েছে 5 গুণ কম। তারপরও এই কাজ পেয়েছেন 2 ব্যবসায়ী। আর একেই নিয়ম মেনে কাজ দেয়া বলছেন সুপার স্পেশালাইজড হাসপাতালের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি। আর সেই আয়ের টাকা রাখতে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন 16টি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর শামুতুল আরশেল। ডক্টর শামুতুল আরশেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন মনোযোগ দিয়ে। একটু জানতে চাই আপনার কাছে যে এই যে বঙ্গবন্ধু সুপার স্পেশালিস্ট হাসপাতাল, এটিতে আসলে যে উদ্দেশ্যে করা হয়েছিল যে বাংলাদেশের মানুষজন দেশের বাইরে যে চিকিৎসা, সেই উদ্দেশ্য আসলে এখন এই জায়গায় এসে ঠেকেছে কেন? কি মনে, মানে আপনাদেরকে কোনো তদারকি ছিল না এই হাসপাতালের প্রতি? শোনেন, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে আপনাদের কোনো তদারকি ছিল কিনা, আমি মন্ত্রী হয়েছি মাত্র 4.5 মাস। এই হাসপাতাল তার আগেই হয়েছে, তার কার্যকলাপ নিয়ে আমি মন্ত্রী হবার পরে এই হাসপাতাল সম্বন্ধে আমি এই প্রথম আপনাদের কাছে এই কথাগুলো শুনলাম। সুতরাং তদারকির প্রশ্ন তো এখন কিছুতেই আসে না, কারণ আমার সময়কার ভিতরে এটা পড়ে না। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা একটা অত্যন্ত সুন্দর হাসপাতাল অবকাঠামো হিসাবে। আমি নিজেও গিয়েছি, আমি দেখছি। আমি মনে করি যে এই হাসপাতালটা যত দ্রুত চালু হবে তত আমাদের দেশের রোগীরা ভালো দেশে বসে একটা ভালো পরিবেশে ভালো চিকিৎসা পাবে। এবং আমি আশা করব যে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যত দ্রুত এটাকে চালু করার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সেটাই করবেন। কারণ একটা হাসপাতাল তৈরি করার পরে এইভাবে পড়ে থাকলে ডেফিনেটলি অনেক কিছুই ঠিক মতো পরবর্তীতে কাজ করে না, কারণ এগুলো তো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টাল জিনিস। তো আমার অনুরোধ থাকবে এবং আমার লক্ষ্য থাকবে যে আমরা যেন দ্রুত এই হাসপাতালটাকে চালু করতে পারি। ধন্যবাদ। জি, মাননীয় মন্ত্রী, যেটা জানতে চাই যে এই যে আমরা এত বড় উদ্যোগ নেই, আপনি বলছেন নিশ্চয়ই আপনি আপনার সময়টা তো হয়নি, কিন্তু যেটা জানতে চাই যে এত বড় হাসপাতাল করা হলো এবং সেখানে যেই নিয়ম কানুন বা যেই ধরনের সুযোগ সুবিধা থাকার কথা ছিল সব কিছুই আছে, কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয় সেটির কারণ আপনি কি বলে মনে করছেন? পড়ে আছে কেন এভাবে? না, পড়ে আছে সেটা কারণ আমি কিন্তু বিষয়টা তদন্ত করে ভালো করে না জেনে আমি কোনো কিছু কমেন্ট করাটা আমি মনে করি ঠিক হবে। কারণ আমাকে জিনিসটার ভিতরে আরো জানতে হবে কেন এটা দেরি হলো, কেন এটা এখনো চালু হয় নাই। আমি নিজে সচক্ষে এবং সরেজমিনে আমি যতক্ষণ পর্যন্ত এটার সম্বন্ধে না জানবো ততক্ষণ আমার পক্ষে কোনো মতামত দেওয়া ঠিক সমীচীন হবে না। তবে আমি এটুকু বলতে পারি, আমি অলরেডি কাজ শুরু করেছি এবং আমার নতুন উপাচার্য সাহেব মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আমি একদিন যাব, আমি কিছুদিন দেশে ছিলাম না যার জন্য আমি যেতে পারিনি। আমি যাব এবং এটা কি জন্য এটা যদি চালু হয় নাই, কি কি বাধা, কি কি সমস্যা ছিল, এগুলো অবশ্যই আমি খতিয়ে দেখব। জি, অনেক ধরনের অভিযোগ আসলে এসছে, আপনি বলছেন খতিয়ে দেখবেন, আপনি জিনিসগুলো জানবার চেষ্টা করছেন মাননীয় মন্ত্রী। যেটা জানতে চাই যে এই যে ঘাটতিগুলো, আমরা যদি পরপর 3টি প্রতিবেদন আমরা আসলে তৈরি করেছি যেটির মাধ্যমে হয়তো আপনি আরো বিস্তারিত জেনেছেন, এই ঘাটতি দূর করার জন্য কি কি ধরনের ব্যবস্থা আসলে আপনি নেবেন? এখন এখানে তো বেশ কয়েকটা জিনিস আছে। একটা হাসপাতাল চালানোর মধ্যে শুধু তো বিল্ডিং দিয়ে হবে না, এখানে জনবলের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, অনেক কিছুই আছে। তো সবকিছু কতটুকু নেওয়া হয়েছে, কতটুকু নেওয়া হয় দাদাকে নাই, প্রশ্ন আর বলতে শুনতে পাইনি। এগুলা আমাকে সবকিছু জানতে হবে। তারপরে যন্ত্রপাতি, বিভিন্ন জিনিস সবকিছু না জানার আগে আমি তো কিছু বলতে পারবো না। তবে আমি যতটুকু জানি যে এখানে বোধহয় একটা আউটডোর চালু আছে, কিন্তু ইনডোর এখনো ওইভাবে চালু হয় নাই। তবে সবকিছুই আমাকে দেখতে হবে। হাসপাতাল চালাতে গেলে যা যা দরকার, একদম চিকিৎসক থেকে একদম পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু রুল একটা অপরিহার্য। সেগুলা ঠিক মতো আছে কিনা এগুলো দেখে তারপরে ডিসিশন নিতে হবে।
জি ধন্যবাদ। জি মাননীয় মন্ত্রী, যেটি জানতে চাই যে সাবেক যে ভিসি তার বিরুদ্ধে আসলে এই সমস্ত অনিয়ম করবার বা তার আমলে এই সমস্ত অনিয়ম হওয়ার একটি অভিযোগ আমরা পুরোপুরি দেখছি প্রতিবেদনে, সেটি আসলে এস্টাবলিশড। তো আসলে এই বিষয়ে কোনো রকম উদ্যোগ আপনি নেবেন কিনা? শুনেন, আপনি কারো বিরুদ্ধে অভিযোগ করলে তো হবে না, তদন্ত প্রমাণিত হবে। সুতরাং আমি যখন জানি না, সুতরাং এই বিষয়ে আমার কোনো কমেন্ট আমি করব না। কারণ আমি আপনার অভিযোগ আপনি বলছেন আমাকে, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ কিংবা আমার কাছে কোনো তথ্য রিপোর্ট নেই যে আমি ওনার কারো বিরুদ্ধে কোনো কথা বলবো। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি না জানবো না দেখবো, তার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। জি মাননীয় মন্ত্রী, ২০২২ সাল থেকে আসলে এই হাসপাতালটি আসলে যেই সুযোগ সুবিধা আমাদের মানুষকে দেবার কথা ছিল সেটি আমরা পাইনি। সেই জায়গা থেকে আসলে এই সমস্ত দুর্নীতি কিভাবে প্রতিরোধ করা যায়, আপনি আর ক্ষমতায় আসবার পর আসলে নতুন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত শুনেন, বিষয়গুলোতে নজর দেবার জন্য? দুর্নীতি সব ক্ষেত্রেই হচ্ছে, দুর্নীতি অনেক জায়গায় হয়। স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিরা সবার চোখে পড়ে, কিন্তু দুর্নীতি কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে। তবে আমি সেগুলো নিয়ে কোনো কমেন্ট করবো না। তো আমার বক্তব্য হচ্ছে, আমি আমার মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে আমি দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিব না। আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে দুর্নীতি না হয়, তার জন্য যা যা করার দরকার আমি সে ধরনের পদক্ষেপ করব। জি, আজকে তো আপনি এই বিষয়গুলো আরো নিশ্চয়ই তদন্ত করবেন বা সার্বিকভাবে বিষয়গুলো জানবেন। এই যে হাসপাতালটি যে সুযোগ সুবিধা পাবার কথা ছিল, যদি সময়ের কথাই বলি, যে এই হাসপাতালটি সেবা পেতে আসলে মানুষের যেই সেবা পাবার কথা, কত দ্রুততম সময়ের মধ্যে আসলে আমরা সেই জায়গাটা দেখতে পাবো? আপনার সময়ের কথা যদি তো বলি আমি তো আর কি। আপনাকে প্রথমেই বলছি, এত বড় একটা সুন্দর হসপিটাল আমরা যত দ্রুত চালু করতে পারবো তত মানুষ সেবা পাবে। তো সুতরাং আমরা চেষ্টা করব, আমি কোনো টাইম লিমিট দিতে পারবো না, কিন্তু এটাকে যত দ্রুত চালু করা যায় তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সেগুলো আমি করবো। জি, মাননীয় মন্ত্রী, আমাদের যে সহকর্মী এই প্রতিবেদনটি করেছেন, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি একটু তার কাছে যাই। আহ, মিসবা, মিসবা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। জি মিসবা, আমাদের মন্ত্রী আছেন আমাদের সাথে, যেটি জানতে চাই যে খুব ছোট্ট করে যদি আপনি মন্ত্রীকে বলতেন যে আসলে ঠিক কোন কোন জায়গায় দুর্নীতিগুলো পেয়েছেন, আপনার প্রতিবেদন আপনি কি সরেজমিনে পেয়েছেন? দেখুন, আমরা যদি চোখ বন্ধ করে বলি যে বাংলাদেশে এমন কি একটি বিশ্বমানের হাসপাতাল আছে যেখানে আমরা দেশের বাইরে না গিয়ে চিকিৎসা নিতে পারি? হয়তো নাই। সেই স্বপ্নটি মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চেয়েছেন, আর সেটি আসলে সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে আমার কাছে সবচেয়ে বড় যেটি মনে হয়েছে যে বিশ্বমানের একটি হাসপাতাল তৈরির জন্য যে থিমটি ছিল, এবং এখানে যে বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ পুরোপুরি সরে গেছে। সরে গিয়ে এখানে এই হাসপাতাল পরিচালনায় বিশ্বমানের কাউকে রাখা হয়নি। যারা এই ধরনের হাসপাতাল পরিচালনায় অভ্যস্ত বা দক্ষতা আছে তাদেরকে রাখা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে, যে ধরনের চিকিৎসক বিশ্বমানের সেবা দিবেন সেই জায়গাটি তারা পুরোপুরি ভুলে গেছেন। তারা মেডিকেল অফিসার নিয়োগ দিয়েছেন অ্যাডহক ভিত্তিতে, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে নিয়ে নিয়োগ দিয়েছেন। এরকম জনবল দিয়ে তো আসলে বিশ্বমানের চিকিৎসা সম্ভব এই নয়। উত্তরটা নিয়ে আসি মিসবা, এই উত্তরটা আমি একটু মাননীয় মন্ত্রীর কাছ থেকে নিয়ে আসি। আপনি শুনছিলেন মাননীয় মন্ত্রী, যদি উত্তর একটু বলতেন। আমি তো বলেছি আজ আমি তো এগুলো জানি না, সুতরাং আমাকে জানতে হবে। সুতরাং আপনাদেরকে এই প্রশ্নের কোনো কিছুরই উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমি জিনিসগুলা ঘটিয়ে খুঁটিয়ে দেখবো, ঘুরিয়ে জানবো। সুতরাং এই প্রশ্ন আমি প্রথমেই যেটা বলছি এখনো তাই বলছি, যে যতটুকু আমি গিয়ে এটার সম্বন্ধে আমাকে খোঁজ নিয়ে কাগজপত্র দেখে তারপরে বলতে পারবো, এছাড়া তো আমি কিছুই বলতে পারবো না। জি, আমি একটু মিসবার কাছে যে মাননীয় মন্ত্রী, মিসবা, যে বিষয়গুলো তদন্তের কথা বলছেন মাননীয় মন্ত্রী, কোন কোন বিষয়গুলো একেবারে স্পেসিফিক বলা যায় যে বিষয়গুলো আসলে চোখে দেখা গেছে, আপনি যদি একটু মন্ত্রী সাহেবকে বলতেন তাহলে ওনার কাছ থেকে আমরা সেটা উত্তর নিতে পারতাম। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যেটি চেয়েছেন যে এখানে এমন একটি হাসপাতাল হোক যেটি সিঙ্গাপুরের হাসপাতালের আদলে, সেটি উনি আসলে এখানে তৈরি করতে চেয়েছেন। এবং দক্ষিণ কোরিয়া থেকে যে 0.1% সুদ হারে যেটা আমরা পেয়েছি, অত্যন্ত একটি স্বল্প সুদে ঋণে এটি তৈরি। আর সুতরাং এখানে প্রথমেই যে জিনিসটা আমার কাছে একজন সংবাদকর্মী হিসেবে মনে হয়েছে যে এই বিশ্বমানের হাসপাতাল তৈরির যে থিম যেটি ছিল ডিপিপিতে যেটি ছিল, এখান থেকে আসলে পুরোপুরি তারা সরে গেছেন। সরে যাওয়ার ফলে যেটি হয়েছে যে তারা পরবর্তীতে এটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি স্বতন্ত্র একটি হাসপাতাল হওয়ার কথা, কিন্তু এটিকে সরে তারা যাবার কারণ কি পুরোপুরি মনে হয়েছে মাননীয় মন্ত্রীকে যদি একটু বলতেন যে সরে যাবার কারণ কি মনে হয়েছে আপনার?
আমার কাছে যেটা মনে হয়েছে যে কর্তৃত্ব প্রতিষ্ঠা। বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ চায়নি যে এটি স্বতন্ত্র কারো হাতে এটি তুলে দেয়া। ফলে তারা তাদের কর্তৃত্ব ধরে রাখবার জন্য এখানে নিয়োগ থেকে শুরু করে সবকিছু করেছেন। এখানে বঙ্গবন্ধু মেডিকেলের অধীনেই থাক, কিন্তু তারা যদি এটি স্বতন্ত্র একটি বডি তৈরি করে দেন, দেশের অনেক নাম করা চিকিৎসকরা আছেন। নিশ্চয়ই আমাদের মিসবাহ, আপনার মাননীয় উত্তর স্পষ্ট। আমি একটু মাননীয় মন্ত্রীর কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী, এই যে এত সুযোগ সুবিধার জন্য বা জনগণের জন্য যেটি করা হয়, এই যে রাজনীতিকরণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠার যে জায়গায় আমরা দেখি, সেই জায়গাতে আসলে আপনি কতটুকু মোকাবিলা করতে পারবেন? আপনি নতুন দায়িত্ব নেবার পর থেকে এখন পর্যন্ত এই জায়গাগুলোকে আপনি সর্ট আউট করতে পেরেছেন কিনা? ধরুন, চিকিৎসার ব্যাপারে কোনো রাজনীতিকে আমি আমি কোনো সময় মনে করি না যে কোনো প্রাধান্য দেওয়া। চিকিৎসকের গুণগত মান, চিকিৎসকের কোয়ালিটির উপর চিকিৎসককে ডিপেন্ড করে। এখানে রাজনীতির কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমি আমার চিকিৎসকদের যে কোথায় কে কাজ করবে কিন্তু তার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। রাজনৈতিক পরিচয় নিয়ে আমি এটা কিংবা তার রাজনৈতিক কোনো প্রভাব আমার কাছে খুব। জি মাননীয় মন্ত্রী, আমরা আসলে দেখছি যে ধরেন এই যে এই বিষয়টি আপনি জানতেন না, আমাদের সহকর্মীর প্রতিবেদনের মাধ্যমে বিষয়গুলো উঠে এসেছে। এই যে জায়গাগুলোতে আসলে আপনি কত দ্রুত এমফাসিস করবেন এই বিষয়গুলো, তো আসলে দ্রুত সমাধান আমি করা তো আপনাকে প্রয়োজন। প্রথমেই বলছি, যে কথাটা সেটাই বলছি, যে আমি যত দ্রুত আমি এটা চেষ্টা করব যে এই জিনিসগুলো একটু খতিয়ে দেখার জন্য। কারণ এটা হাসপাতাল, একজন মন্ত্রী হিসাবে আমার দায়িত্ব। আমি সেটুকু যত দ্রুত আমি সম্ভব আমি এগুলা দেখব। জি মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ এবং সহকর্মী হাসান মিসবাহ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।